নমস্কার, সবাইকে স্বাগত জানাই এসো গল্প শুনি বাই প্রকৃতি লীনা চ্যানেলে। আগের দিন আমরা শুনছিলাম সদাশিবের দৌড়াদৌড়ি কাণ্ড, তার প্রথম পর্ব। আজকে আমরা শুনব সদাশিবের দৌড়াদৌড়ি কাণ্ডের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তাহলে আর দেরি না করে শুরু করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিরচিত সদাশিবের দৌড়াদৌড়ি কাণ্ডের অন্তিম পর্ব। কিন্তু হ্যাঁ, তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী গল্পের খবর চট জলদি পৌঁছে যায় আপনার কাছে। তাহলে চলুন শুরু করা যাক সদাশিবের দৌড়াদৌড়ি কাণ্ডের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ঢেউ খেলানো রাস্তা, বেলা 2 ঘড়ির সময় একটা চড়াইয়ের মাথার উপরে উঠে সদাশিব দেখল দূরে আকাশের গায়ে বিজাপুর শহরের দুর্গ প্রাকার যেন আঁকা রয়েছে। সেখানে পৌঁছতে কিন্তু দুপুর পার হয়ে গেল। বিজাপুর নগরের দুর্গ প্রাকারের নিচে দাঁড়িয়ে তার মাথার দিকে তাকালে ঘাড় খচে যায়, এত উঁচু। তোরণের প্রবেশ পথও উঁচু, কিন্তু বেশি চওড়া নয়। সদাশিব যখন পৌঁছালো, দুর্গর দ্বারে বেশি ভিড় নেই। প্রহরীরা পাহারা দিচ্ছে, 2-4 জন মুসাফির শহরে ঢুকছে, 2-4 জন বেরোচ্ছে। বাইরে উটের দল বসে আছে, একপাল গাধা পিঠে মালের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। একপাশে প্রাকারের গায়ে বড় বড় লোহার আংটা ঝুলছে, তাতে পাশাপাশি কয়েকটা ঘোড়া বাঁধা রয়েছে। সদাশিব কোনো দিকে না তাকিয়ে একেবারে ঘোড়াশুদ্ধ তোরণদ্বারের সামনে হাজির হলো। অমনি 2 জন প্রহরী বল্লম নিয়ে তার পথ আগলে দাঁড়ালো। একজন বলল, ঘোড়া নিয়ে এ ফটক দিয়ে ঢোকবার হুকুম নেই। কে তুমি? সদাশিব বলল, আমি পুনা থেকে জরুরি কাজে এসেছি। প্রহরী বলল, আগে ঘোড়া বেঁধে রেখে এসো, তারপর তোমার কথা শুনবো। সদাশিব ঘোড়া বাঁধার জায়গায় গেল। সেখানে 6-7টা ঘোড়া বাঁধা রয়েছে। সদাশিব ঘোড়া থেকে নেমে অন্য ঘোড়াদের পাশে নিজের ঘোড়া বাঁধতে যাবে, একটা ঘোড়ার নাক ঝাড়ার শব্দে চমকে উঠল। চোখ ফিরিয়ে দেখল, আরে এ কি, সিন্ধু ঘটক! যে লোকটা সিন্ধু ঘটককে চুরি করেছিল, সে এইখানে তাকে বেঁধে রেখে নগরে প্রবেশ করেছে। সদাশিবের বুক নেচে উঠল, কিন্তু এখন সময় নেই। সে সিন্ধু ঘটকের গায়ে একবার হাত বুলিয়ে ফটকের কাছে ফিরে গেল। প্রধান প্রহরী জিজ্ঞেস করল, নগরে কার সঙ্গে তোমার জরুরি কাজ? সদাশিব বলল, আমার মামা বলবন্তরাও মনসবদার শাহাজি ভোসলের অধীনে কাজ করে। আমি মামাকে জরুরি খবর দিতে এসেছি। প্রহরী বলল, কিন্তু মনসবদার শাহাজি ভোসলে তো এখানে নেই। তিনি নিজের দলবল নিয়ে দলপতি মুস্তাফা কার সঙ্গে জিঞ্জি দুর্গ অবরোধ করতে গিয়েছেন। এখানে নেই? না। জিঞ্জি দুর্গ কোথায়? কত দূর? প্রহরী ডান দিকে রাস্তা দেখিয়ে বলল, জিঞ্জি দুর্গ এই দিকে, 4-5 দিনের পথ। সদাশিব একটু ভাবল, এ মন্দ হলো না। সুলতান খবর পেলেও শাহাজি তার নাগালের বাইরে, এখনো সময় আছে। সে বলল, আমাকে যেতেই হবে, মামাকে খবর না দিলেই নয়। আচ্ছা, সেলাম। সেলাম। সদাশিব ঘোড়ার কাছে ফিরে গেল। এদিক ওদিক চেয়ে দেখল কেউ তাকে লক্ষ্য করছে না। তখন সে সিন্ধু ঘটককে খুলে নিয়ে তার পিঠে চড়ে বসল। যে রাস্তা প্রহরী দেখিয়ে দিয়েছিল, সেই রাস্তায় ঘোড়া ছুটিয়ে দিল। সদাশিব চলছে তো চলছেই। দিন যায়, রাত আসে, আবার দিন আসে। পূর্ণিমা কেটে গিয়ে কৃষ্ণপক্ষ আরম্ভ হয়েছে, কিন্তু জিঞ্জির পথ আর শেষ হয় না। কোথায় জিঞ্জি? কত দূরে? এদিকে রাস্তার ধারে ধারে যেসব গ্রাম আছে, তাদের অবস্থা ভালো। এদিকে তো আর লুটপাট হয়নি। গ্রামবাসীরা সদাশিবকে খেতে দেয়, রাত্রে শোবার জায়গা দেয়। সদাশিব প্রশ্ন করে, জিঞ্জি এখান থেকে কত দূর? তারা হা করে থাকে, বলে, জিঞ্জি আবার কি? সদাশিব ঘুরিয়ে বলে, বিজাপুরি পল্টন কোন দিকে গেছে? তারা আঙুল দেখিয়ে বলে, ওই দিকে। সদাশিব সেই দিকে ঘোড়া চালায়।
রাস্তা আগের মতনই আঁকা বাঁকা, উঁচু নিচু, মাঝে মাঝে নদী আছে। রাস্তায় যারা যাতায়াত করে তারা কেউ দূরের যাত্রী নয়, বেশিরভাগই এ গ্রাম থেকে ও গ্রামে যায়। কদাচিৎ দু একদল সওদাগরের উট গলা উঁচু করে যায়। দু চারটে গরুর গাড়ি মালের বোঝা নিয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলতে থাকে। একদিন বিকেলবেলা সদাশিব চলেছে, শুনতে পেল পিছনে খটখট ঘোড়ার খুরের শব্দ। ঘাড় ফিরিয়ে দেখল দুজন সওয়ার আসছে। তাদের সাজ পোশাক, তলোয়ার বল্লম দেখে সদাশিব বুঝল এরা বিজাপুরি সৈনিক। সে তাড়াতাড়ি রাস্তার এক পাশে সরে গেল। বিজাপুরি সওয়ারদের তেজি ঘোড়া কিছুক্ষণের মধ্যেই সদাশিবের পাশাপাশি হলো। সদাশিবের ঘোড়া দেখে বিজাপুরি ঘোড়া দুটো অবজ্ঞা ভরে নাক ঝাড়া দিল। সওয়ার দুজনও সিন্ধু ঘটকের পারে তাকাতে তাকাতে চলল। তারা নিজেদের ঘোড়ার বেগ কমিয়ে সিন্ধু ঘটকের সঙ্গে সঙ্গে যেতে লাগলো। সদাশিব লক্ষ্য করল সওয়ার দুজন সামান্য সিপাহী শ্রেণীর লোক নয়, তাদের দরজা আরও উঁচু, বোধহয় হাবিলদার কি জুমলাদার। তাদের মধ্যে একজন হঠাৎ হেসে উঠে বলল, সোভান মিয়া, এমন জ্বালার মতন পেটওয়ালা ঘোড়া কখনো দেখেছ? সোভান মিয়া হাসতে হাসতে মাথা নাড়ল। তারপর তার চোখ ঘোড়া ছেড়ে আরোহীর দিকে উঠল। সে দেখল একটা ছোট ছেলে, এখনো গোফ ওঠেনি। সে বলল, কি রে ছোড়া, তোর ঘোড়া কি খায়? সদাশিব বলল, ঘাস খায়। দুজনে হো হো করে হেসে উঠল, যেন ভারী হাসির কথা। অন্য মিয়া জিজ্ঞাসা করল, শুধু ঘাস খায়, দানা খায় না? সদাশিব বলল, না। সোভান মিয়া বলল, তবে বোধহয় হাওয়া খায়। হাওয়া খেয়ে পেট ফুলে গেছে, উঠতে পারে? সদাশিব মাথা নেড়ে বলল, হুম। সোভান মিয়া বলল, তবে পক্ষীরাজ নয়, পক্ষীরাজ হলে উঠত। কি বলো হায়দার মিয়া? এইভাবে হাসি মস্করা করতে করতে দুই মিয়া সদাশিবের সঙ্গে চলল। কিছু দূর চলবার পর হায়দার মিয়া সদাশিবকে জিজ্ঞাসা করল, তোর নাম কি রে? কোথায় যাবি? আমার নাম সদাশিব, আমি জিঞ্জি যাব। তুইও জিঞ্জি যাবি? জিঞ্জিতে তোর কি দরকার? মামার সঙ্গে দেখা করা দরকার। দুজনেই বেশ আশ্চর্য হয়েছে মনে হলো। হায়দার মিয়া সন্দেহ ভরা চোখে তার পানে তাকিয়ে বলল, তোর বাড়ি কোথায়? কোথা থেকে আসছিস? পুনা থেকে। পুনা থেকে? হায়দার মিয়া আর সোভান মিয়া একবার মুখ চাওয়াচাওয়ি করল। তারপর হায়দার মিয়া কড়া সুরে বলল, তুই জিঞ্জিতে কার কাছে যাচ্ছিস? কি জন্যে যাচ্ছিস? সব কথা খুলে বল, নইলে কেটে ফেলবো। সদাশিব কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তো বলতেই যাচ্ছিলাম। বল, সত্যি কথা বলবি। সদাশিব তখন শিবাজির শেখানো গল্প বলল। আমার মামা বলবন্ত রাও নাইক বিজাপুরের মনসাবদার শাহাজির সৈন্যদলের একজন হাবিলদার। পুনায় মামার ঘর বাড়ি জমি জিরাত আছে। মালদার লোক। মামা পুনায় থাকে না, শাহাজির ফৌজের সঙ্গে বিজাপুরে থাকে। আর মামি ছেলেপুলে নিয়ে পুনায় থাকে। আমিও মামার বাড়িতে থাকি। 1 মাস আগে শিবাজির দলে ডাকাতেরা মামার ঘর বাড়ি লুটে নিয়ে গেছে। তাই আমি মামাকে খবর দিতে বেরিয়েছিলাম। বিজাপুরে গিয়ে শুনলাম মামা শাহাজির সঙ্গে জিঞ্জি গিয়েছে, তাই আমিও জিঞ্জি যাচ্ছি। দুই মিয়া আবার মুখ তাকাতাকি করল। সোভান মিয়া বলল, শাহাজি ভোসলে শিবাজির বাপ তুই জানিস? সদাশিব বলল, জানি, বাপ বেটায় মুখ দেখা দেখি নেই। দুই মিয়া কিছুক্ষণ খাটো গলায় নিজেদের মধ্যে কথা বলল। তারপর সোভান মিয়া সদাশিবকে বলল, আমরাও জিঞ্জি যাচ্ছি, তুই আমাদের সঙ্গে আয়। সদাশিব উল্লসিত হয়ে বলল, তোমরাও জিঞ্জি যাচ্ছ? তবে তো ভালোই হলো। একলা যেতে বড় ভয় করে। তোমরা বুঝি বিজাপুরের ফৌজদার? হ্যাঁ, আয় আমাদের পিছন পিছন। আচ্ছা, আর কতদিন লাগবে জিঞ্জি পৌঁছতে? কাল সন্ধে নাগাদ পৌঁছানো যাবে। দুজনে ঘোড়া ছুটিয়ে দিল। সদাশিব ওদের পিছনে চলল। কিন্তু সদাশিবের প্রাণে শান্তি নেই। এ আবার এক নতুন ফ্যাসাদ।
ওরা যদি মিথ্যে কথা ধরে ফেলে তবেই সর্বনাশ। ওরা নিশ্চয়ই বিজাপুরের দরবারের দূত, জিঞ্জিতে যাচ্ছে শাহজিকে বন্দি করতে। এখন উপায়? যেমন করে হোক ওদের আগে শাহজিকে সাবধান করে দিতেই হবে। সন্ধে হতে আর দেরি নেই। এমন সময় সদাশিব এক গ্রামে এসে উপস্থিত হলো। মিয়ারা আগেই এসেছে। গ্রামের বেশিরভাগ লোক মুসলমান, 2-4 ঘর হিন্দু আছে। সদাশিব দেখল মিয়াদের ঘোড়া দুটিকে দুজন সন্ডা লোক দলাই মলাই করছে। মিয়া দুজন খোলা জায়গায় খাটিয়া পেতে বসেছে, ফার্সিতে তামাকু খাচ্ছে। গ্রামবাসীরা অনেকে খাটিয়া ঘিরে উপু হয়ে বসেছে, হাসি গল্প হচ্ছে। সদাশিবকে দেখে সোভান মিয়া বলল, আরে তুই এসেছিস? আমি ভেবেছিলাম তোর ঘোড়াটা রাস্তার উপর শুয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে। সদাশিব ঘোড়া থেকে নামলো, যেন মিয়া রসিকতা বুঝতেই পারিনি, এমনি সরলভাবে বলল, ঘুমায়নি, বড্ড থকে আছে কিনা, তাই বেশি জোরে ছুটতে পারে না। আমি কি আজ এই গ্রামেই থাকতে পাবো? হায়দার মিয়া বলল, হ্যাঁ পাবি, আমরাও থাকবো, তুইও থাকবি। কাল সকালে একসঙ্গে বেরুবো। সদাশিব মিয়াদের মতলব বুঝল। তারা তাকে চোখের আড়াল করতে চায় না, বোধহয় কিছু সন্দেহ করেছে। কিন্তু সদাশিবের মতলব অন্য। ওদের আগে জিঞ্জি পৌঁছতেই হবে। ওরা যদি শাহজির নামে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জিঞ্জি যাত্রা করে থাকে, তাহলে যেমন করে হোক ওদের আগে শাহজির ছাউনিতে পৌঁছানো দরকার। সে রাত্রে সদাশিব একজন হিন্দু গ্রামবাসীর ঘরে খাওয়া দাওয়া করে তার দাওয়ায় শুয়ে রইল। অনেক রাত্রি পর্যন্ত সে ঘুমের ঘরে শুনতে পেল মিয়ারা খানাপিনা হই হুল্লোড় করছে। শেষ রাত্রে তার ঘুম ভাঙল। কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ আকাশের মাঝখানে, জ্যোৎস্নায় চারিদিক ঝিমঝিম করছে। গ্রাম নিশুতি। সদাশিব আস্তে আস্তে গ্রাম থেকে বেরিয়ে এসে দেখল সিন্ধু ঘটক রাস্তার এক পাশে বসে আছে। সদাশিবকে দেখে সে উঠে দাঁড়ালো। সদাশিব সিন্ধু ঘটকের মুখে লাগাম লাগালো, পিঠে কম্বল বাঁধল। তারপর যতদূর সম্ভব নিঃশব্দে তার পিঠে চড়ে বেরিয়ে পড়ল। গ্রাম থেকে কিছু দূর গিয়ে সজোরে ঘোড়া ছুটিয়ে দিল। সকাল হতে এখনো 2-3 ঘড়ি দেরি আছে। সদাশিব এর মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। সকাল হলো, তারপর সূর্য মাথায় উঠল। সদাশিব চলছেই। মাঝে 2-1টা গ্রাম পড়ল, সদাশিব থামল না। এদিকে সে যতই এগিয়ে চলেছে ততই চারিদিকে পাহাড় ঘিরে ঘুরে আসছে। দাক্ষিণাত্য পার্বত্য দেশ, কিন্তু মাঝে মাঝে সমতল উপত্যকা আছে। এখন আবার পাহাড় আরম্ভ হয়েছে। পাহাড়ের চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে পাথুরে পথ পা খেয়ে খেয়ে চলেছে। সদাশিব সামনের দিকে চলেছে বটে, কিন্তু তার কান পড়ে আছে পিছনের দিকে। ওই বুঝি ঘোড়ার খুরের খটখট আওয়াজ শোনা যাবে। কিন্তু দুপুর কেটে গেল, মিয়াদের দেখা নেই। অনেক রাত পর্যন্ত আমোদ আহ্লাদ করে তাদের বোধহয় ঘুম ভাঙতে দেরি হয়েছে। বিকেলের দিকে পাহাড়ের খাঁজে এক জায়গায় কচি ঘাস দেখে সদাশিব সিন্ধু ঘটককে সেখানে ছেড়ে দিল। নিজেও কিছু খেয়ে নিল। থলিতে সে মাঝে মাঝে যে খাবার সংগ্রহ করেছে তা প্রায় শেষ হয়ে এলো। তাড়াতাড়ি খাওয়া সেরে সে আবার চলল। পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ ঘোরাফেরা করছে, হয়তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে। তার আগে জিঞ্জি পৌঁছতে পারলেই ভালো। জিঞ্জি আর বেশি দূর নয়। পাহাড়ি জায়গায় কখন সূর্যাস্ত হয় বোঝা যায় না। সদাশিব দেখল সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু আকাশে ছাড়া ছাড়া মেঘের গায়ে সোনালি রোদ লেগে আছে। সূর্যাস্ত হতে বেশি দেরি নেই। সদাশিব আরো জোরে ঘোড়া চালালো। কই, জিঞ্জি আর কত দূর? এদিকে বৃষ্টি হয়ে গেছে, মাটি ভিজে ভিজে, গাছের পাতায় জল লেগে আছে। সামনে নিচের দিকে গভীর একটা খাদ দেখা যাচ্ছে, তার কিনারায় ছোট্ট একটা গ্রাম। সিন্ধু ঘটক সামনে ঢালু রাস্তা পেয়ে জোরে চলতে আরম্ভ করেছে। এমন সময় পিছনে শব্দ শুনে সদাশিব চমকে উঠল। ঘোড়ার খুরের খটখট শব্দ। সদাশিব ঘাড় ফিরিয়ে দেখল, হ্যাঁ, 2 মিয়া আসছে। সদাশিব গায়ের কাছাকাছি পৌঁছতে না পৌঁছতেই তারা এসে সদাশিবকে ধরে ফেলল। 3টে ঘোড়া মুখোমুখি দাঁড়ালো। হায়দার মিয়া চোখ পাকিয়ে বলল, তুই আমাদের ফেলে পালিয়ে এসেছিস যে? সদাশিব অবাক হয়ে বলল,
পালিয়ে আসবো কেন? তোমাদের সঙ্গে বেরুলে পেছিয়ে পড়তাম, তাই আগে বেরিয়েছি। এখন একসঙ্গে যাব। মিয়ারা দেখলো সদাশিব ন্যায্য কথাই বলেছে। তারা আর কিছু বলল না। ইতিমধ্যে তিনজন শওয়ারকে রাস্তায় দেখে গায়ের কয়েকজন লোক বেরিয়ে এসে দাঁড়িয়েছিল। সোভান মিয়া তাদের জিজ্ঞাসা করল, জিঞ্জি আর কত দূর? একজন সামনে আঙুল দেখিয়ে বলল, ওই যে পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে, ওর ওপারে জিঞ্জি দুর্গ, এখান থেকে 3-4 কোষ। সোভান মিয়া বলল, এসো, রাত্রি হবার আগেই জিঞ্জি পৌঁছানো যাবে, বলে ঘোড়ার রাশ আলগা করল। গ্রামবাসী বলল, আজ পৌঁছাতে পারবেন না। সোভান মিয়া ঘোড়ার রাশ টেনে ধরে বলল, কেন? আজ পৌঁছাতে পারবো না কেন? গ্রামবাসী বলল, আজ্ঞে, নদী ফুলেছে। নদী ফুলেছে তার মানে? আজ্ঞে, নদীতে ঢল নেমেছে। পাহাড়ে বৃষ্টি হয়েছিল কি না? তাই নাকি? চলো তো দেখি। সকলে এগিয়ে চলল। গ্রাম পার হতে না হতেই কানে এলো কলকল শব্দ। সামনে নদীর খাত, বেশি চওড়া নয়, বড়জোর 40 গজ। তার কানায় কানায় জল ভরে উঠেছে। ঘোলা জল পাগলের মতো ছুটে চলেছে। জিঞ্জি যাবার রাস্তাটা খাতের কিনারা পর্যন্ত এসে হঠাৎ শেষ হয়ে গিয়েছে। আবার খাতের ওপারে আরম্ভ হয়েছে। মাঝখানে দুরন্ত নদী। 3 ঘোড়া সওয়ার খাতের ধারে গিয়ে দাঁড়ালো। গ্রামবাসীরাও তাদের দুপাশে সারি দিয়ে দাঁড়ালো। হায়দার মিয়া কিছুক্ষণ ছুটন্ত জলের পানে চেয়ে থেকে প্রশ্ন করল, জল কত? একজন বলল, 3 মানুষ। সোভান মিয়া আর হায়দার মিয়া মুখ তাকাতাকি করল। তাহলে? এ নদী পার হওয়া যাবে না। যতদিন জল না কমে ততদিন এখানেই থাকতে হবে। কতদিনে জল কমবে ঠিক কি? গ্রামবাসী বলল, জনাব, আজ যদি পাহাড়ে বৃষ্টি না হয় রাতারাতি জল কমে যাবে। কাল সকালেই দেখবেন আবার হাঁটু জল। তাহলে আজ রাত্রিটা গ্রামেই থাকা যাক। সদাশিবের মাথায় বুদ্ধি খেলে গেল। এই সুযোগ। শিবাজি বলেছে সিন্ধু ঘটক 3 মন মোঝা ঘাড়ে নিয়ে কৃষ্ণা গোদাবরী পার হতে পারে। মিয়ারা পড়ে থাকুক, সে আজই নদী পার হয়ে জিঞ্জি পৌঁছাবে। সদাশিব বলল, আমাকে আজই যেতে হবে, না গেলে মামা মারবে। সোভান মিয়া বলল, বলিস কি রে ছোড়া, এই নদী পার হবে কি করে? পার হতে না পারি ডুবে মরব। এই বলে সদাশিব ঘোড়া শুদ্ধ নদীর জলে লাফিয়ে পড়ল। মিয়ারা হতভম্ব। গ্রামের লোকেরা হই হই করে উঠল, গেল গেল, এবার ছোড়া ডুবে মলো। সিন্ধু ঘটকের কিন্তু ডোবার নামটি নেই। সে অম্লান বদনে সাঁতার কেটে চলেছে। তার জ্বালার মতো পেট তাকে ভাসিয়ে রেখেছে। অবশ্য সব ঘোড়াই অল্প বিস্তর সাঁতার কাটতে পারে, কিন্তু এই স্রোতে ঐরাবত ভেসে যায়। ঘোড়া তো দূরের কথা। সিন্ধু ঘটকও সোজাসুজি নদী পার হতে পারল না। তেরছাভাবে খানিক দূর ভেসে গেল, তারপর হাঁচড় পাঁচড় করে ওপরে উঠল। সদাশিব মনে মনে বলল, জয় ভবানী। মিয়ারা জুলজুল করে চেয়ে রইল। সিন্ধু ঘটকের পেট নিয়ে তারা কত ঠাট্টা তামাশা করেছে। সেই সিন্ধু ঘটকের যে এত কেরামতি তা কে জানত। সিন্ধু ঘটকের কাছে তাদের তেজি আরবি ঘোড়ার মাথা হেঁট হয়ে গেল। ধন্য সিন্ধু ঘটক। সিন্ধু ঘটক একবার গা ঝাড়া দিয়ে গায়ের জল ঝেড়ে ফেলল। মিয়াদের সামনাসামনি এসে সদাশিব ওপার থেকে হাঁক দিয়ে বলল, আমি চললাম, আদাব মিয়া সাহেব। এই বলে সে ঘোড়ার মুখ ফিরিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। পাহাড়ের মাথার ওপর মুকুটের মতো জিঞ্জি দুর্গ। দুর্গ তো নয়, যেন মেঘের বুকে অমরাবতী। তাকে ঘিরে আছে স্তরে স্তরে 7টি প্রাকার। সবচেয়ে নিচে যে প্রাকার, তার বেড় 2 ক্রোশ। তার ভিতরে আবার প্রাকার, তার ভিতর আবার, এমনি 7টি প্রাকার ডিঙিয়ে তবে দুর্গের মণিকোঠায় পৌঁছানো যায়। বিজাপুরের সেনাপতি মুস্তফা খাঁ তার সৈন্যদল নিয়ে জিঞ্জি দুর্গ ঘিরে বসেছেন, কিন্তু 6 মাসেও দুর্গের প্রথম প্রাকার ভেদ করতে পারেননি। তিনি প্রাকারের বাইরে থানা দিয়ে বসে আছেন। তার অধীনস্থ মনসবদারেরাও তার সৈন্য সিপাহী নিয়ে বসে আছেন। শাহাজি এইসব মনসবদারের একজন। সকলেই বিরক্ত হয়ে উঠেছেন। সিপাহীরাও সন্তুষ্ট নয়।
কিন্তু দুর্গ জয়ের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ভোরের আলোয় প্রাকারের বাইরে বিজাপুরী সৈন্যদের ছাউনি দেখে মনে হয় যেন পাহাড়ের কোলে মেঘ লেগে আছে। শিবিরের পর শিবির, কিন্তু শিবির চক্র নিস্তব্ধ, এখনো সৈন্যদল জেগে ওঠেনি। শাহজির তাঁবু নিজের সৈন্যদলের মাঝখানে। তিনি সেদিন সকালে নিজের তাঁবুতে শুয়ে ঘুমোচ্ছিলেন। শাহজি একদিকে যেমন খুব বীর ছিলেন, অন্যদিকে তেমনি শৌখিন বিলাসী ছিলেন। নাচ গানের প্রতি তার ভারী অনুরাগ ছিল। কাল অনেক রাত পর্যন্ত নাচ গান আমোদ প্রমোদে কাটিয়ে তিনি ঘুমিয়েছিলেন। ভোর হতে না হতেই তাঁবুর বাইরে কথা কাটাকাটির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গেল। বিরক্তভাবে বিছানায় উঠে বসে তিনি শুনতে পেলেন তাঁবুর দ্বাররক্ষী কাকে যেন বলছে, তুই কে রে? সাত সকালে মনসবদারের দেখা চাস? এখন দেখা হবে না, মনসবদার ঘুমোচ্ছেন, যা দুঘড়ি পরে আসিস। একটি তরুণ মারাঠি কণ্ঠ মিনতি করে বলছে, বড় জরুরি কাজ, দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। মনসবদারের ছেলে শিবাজি ভোসলে আমাকে পাঠিয়েছেন। দ্বাররক্ষী বলছে, শিবাজির কাছ থেকে আসছিস, তার নিশান আছে? আছে, কিন্তু সে তুমি চিনতে পারবে না। তুমি একটিবার মনসবদারের কাছে এত্তেলা দাও। এই সময় শাহজি ভিতর থেকে হাঁক দিলেন, ওরে কে এসেছে? তাকে আমার কাছে নিয়ে আয়। তখন দ্বাররক্ষী সদাশিবকে শিবিরের মধ্যে নিয়ে গেল। শিবিরের দেয়াল মকমল দিয়ে মোড়া, ছাদ কিংখাবের, মেঝেয় পুরু পার্সি গালিচা। শাহজি খাটের ওপর মলমলের চাদর ঢাকা বিছানায় বসে আছেন। চোখ দুটি লাল, মুখে বিরক্তির ভাব। অসময় কে তার ঘুম ভাঙালো? সদাশিবকে দেখে তিনি কিছুক্ষণ ভুরু কুঁচকে চেয়ে রইলেন। তারপর বললেন, কে তুই? কোথা থেকে আসছিস? সদাশিব বলল, আমার নাম সদাশিব। শিবাজি আমাকে পাঠিয়েছেন, আমি তোরনা দুর্গ থেকে আসছি। শাহজি বললেন, বটে, নিশান দেখি। এই যে নিশান। সদাশিব কাছে গিয়ে হাতে বাঁধা তামার কবজ দেখালো। মা জিজাবাই বলেছেন এই তাবিজ দেখলে তুমি চিনতে পারবে। শাহজি তাবিজ দেখলেন, তার মুখের চেহারা বদলে গেল। দ্বাররক্ষীকে হাত নেড়ে বিদায় করে তিনি সদাশিবকে কাছে টেনে নিলেন। বললেন, জিজা তোকে পাঠিয়েছে? শিববা পাঠিয়েছে? বস তুই আমার কাছে। সদাশিব খাটের কিনারায় বসল। শাহজি ধরা ধরা গলায় বললেন, কেমন আছে রে তারা? কতদিন যে তাদের দেখিনি। সদাশিব বলল, সবাই ভালো আছেন। শিবাজি একটা জরুরি খবর দিতে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। জরুরি খবর? কি খবর? সদাশিব তখন এক নিঃশ্বাসে সমস্ত খবর বলল। শাহজি তার মুখের উপর চোখ রেখে শুনলেন। বলা শেষ হলে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তিনি শেষে ভাঙা ভাঙা গলায় বললেন, শিব্বা, জিজা। আমি ওদের কোনোদিন খবর নেইনি, কিন্তু ওরা আমাকে এত ভালোবাসে, আমাকে বাঁচাবার জন্য এত দূরে খবর পাঠিয়েছে। এই বলে তিনি সদাশিবের গলা জড়িয়ে ধরে আরো জোরে কাঁদতে লাগলেন। সদাশিব বলল, আর কিন্তু বেশি সময় নেই। সুলতানের পরোয়ানা নিয়ে এক্ষুনি লোক এসে পৌঁছবে। শাহজি চোখ মুছে বললেন, আসুক, আমি পরোয়া করি না। আমার যা হবার হবে। তুই শিববার কাছে ফিরে যা। তাকে বলিস আমার জন্য সে যেন বিজাপুরের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে। মারাঠা দেশে বিজাপুরের যত দুর্গ আছে সব শিববা কেড়ে নিক। দেশে হিন্দু রাজ্য স্থাপন করুক। আমার গোলামি করে জীবন কেটে গেল, শিববা যেন কারো গোলাম না হয়। সদাশিব বলল, কিন্তু সুলতান যদি তোমাকে কোতল করে? শাহজি বললেন, শাহজি ভোসলেকে কোতল করা অত সহজ নয়। এখনো 5,000 সিপাহী আমার রুটি খায়। কিন্তু সে যাক, শিববাকে বলিস আমার কথা যেন সে না ভাবে। আমি নিজের ভাবনা নিজেই ভাবব। তবে শিববা যেন আমাকে একেবারে ভুলে না যায়। শাহজির চোখে আবার জল এসে পড়ল। আবার কান্নাকাটি শুরু হচ্ছে থেকে সদাশিব উঠে পড়ল। বলল, আমি তাহলে এবার যাই। তোমার সব কথা শিববা রাজাকে বলবো।
শাহাজি তার হাত ধরে কিছুক্ষণ তার পানে চেয়ে রইলেন। বললেন, কি ছেলে রে তুই! এতটুকু ছেলের এত বুদ্ধি, এত সাহস! একলাই শত্রুপুরীতে এসেছিস? তার পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাবাস, এই তো চাই। যার বুদ্ধি আর সাহস আছে সে পৃথিবী জয় করতে পারে, তোরাও পারবি। তিনি বালিশের তলা থেকে এক মুঠি মোহর নিয়ে সদাশিবকে দিলেন। এই নে তোর রাস্তার খরচ, আর এই নে আংটি, এটা জিজাকে দিস। তার সঙ্গে যদি আর দেখা না হয়, এই আমার শেষ উপহার। হীরের আংটি নিজের আঙুল থেকে খুলে শাহাজি সদাশিবকে দিলেন। কাই বিচের মতন হীরাটা ঝকমক করে উঠল। সদাশিব আংটি আর মোহর কোমরে গুজল, তারপর শাহাজিকে প্রণাম করে বাইরে এলো। শাহাজি জল ভরা চোখে তার পানে চেয়ে রইলেন। সদাশিব ফিরে চলেছে। তার বুকে কার্যসিদ্ধির আনন্দ, ট্যাঁকে মোহর আর আংটি, সে যেন হাওয়ায় উড়ে চলেছে। মুস্তফা খাঁর ছাউনি পার হয়ে সে একবার পিছন ফিরে তাকালো। ছাউনির সিপাহীরা জেগে উঠেছে। তাদের মাথার উপর জিঞ্জি দুর্গের বিরাট আয়তন আকাশ ভেদ করে উঠেছে। সকালবেলার কাঁচা রৌদ্রে ঝলমল করছে। জিঞ্জি দুর্গ পিছনে রেখে সদাশিব এগিয়ে চলল। ঘরের দিকে তার মন টানছে, শিবাজির দিকে মন টানছে। সিন্ধু ঘটকও বোধহয় বুঝতে পেরেছে। সে মোটা পেট নিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটেছে। সদাশিব ভাবতে ভাবতে চলেছে। শিবাজি রাজাকে দেখবার জন্য তার মন আনচান করছে। মা জিজাবাইয়ের আঙুলে আংটি পরিয়ে দেবার জন্য প্রাণ ছটফট করছে। কিন্তু তোরনা দুর্গে ফিরে যেতে 12-14 দিন লাগবে। সেবন্তী বহিন বলেছিল নগর থেকে কিছু মিছু আনতে। নগর অর্থাৎ বিজাপুর শহর দেখা হয়নি। ফেরার পথে বিজাপুর গেলে কেমন হয়? সদাশিব কখনো বড় শহর দেখেনি। বিজাপুর নাকি দাক্ষিণাত্যের সেরা শহর। মন্দ কি? শহর দেখাও হবে, সেবন্তীর জন্য কিছু মিছু কেনাও হবে। সেজন্য যদি 2 ঘড়ি দেরি হয়, ক্ষতি কি? আসল কাজ তো হয়ে গেছে। সেবন্তীর জন্য কি কিনবে সে? খুব দামি জিনিস কিনবে। রাঙা টকটকে চুনরি শাড়ি, রূপোর বালা, রূপোর হাঁসুলি। সদাশিবের তো আর পয়সার অভাব নেই। ট্যাঁকে করকরে মোহর। সেবন্তীকে মনে পড়লে কুঙ্কুর কথাও মনে পড়ে। কুঙ্কু গ্রামে আছে, সে জানেও না সদাশিব কোথায়। কুঙ্কুর জন্য কিছু কিনবে না? অবশ্য কিনলেও কুঙ্কুকে দেয়া হবে না। আবার কবে কুঙ্কুর সঙ্গে দেখা হবে কে জানে। তবে কুঙ্কুর জন্য সে কিছু কিনবে, কিনে নিজের কাছে রেখে দেবে। তারপর যখন দেখা হবে। কুঙ্কুর জন্য কি কিনবে? শাড়ি? গয়না? একটা আংটি কিনলে কেমন হয়? সোনার আংটি। শাহাজি জিজাবাইকে যেমন আংটি দিয়েছেন, সেও তেমনি কুঙ্কুকে আংটি দেবে। সামনে ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে সদাশিবের চমক ভাঙল। সে চোখ তুলে দেখল, ওই রে, সোভান মিয়া আর হায়দার মিয়া আসছে। এতক্ষণে তারা নদী পার হয়েছে। সদাশিব চট করে বুদ্ধি স্থির করে নিল। সামনাসামনি হতেই মিয়ারা রাশ টেনে ঘোড়া থামালো। হায়দার মিয়া কটমট করে তাকিয়ে বলল, কি রে, তুই এখুনি ফিরে যাচ্ছিস যে? সদাশিব কাঁদো কাঁদো গলায় বলল, আমার মামা মরে গেছে, লড়াই করতে করতে মরে গেছে, তাই তাড়াতাড়ি মামিকে খবর দিতে যাচ্ছি। নদীর জল কি কমে গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আদাব। সদাশিব ঘোড়া চালিয়ে দিল, আর পিছন ফিরে চাইল না। মিয়ারা কিছুক্ষণ তার পানে চেয়ে রইল, তারপর সামনের দিকে ঘোড়া চালালো। সেনাপতি মুস্তফা খাঁর কাছে সুলতানের পরোয়ানা আগে দাখিল করা দরকার। যেদিন সদাশিব তোরনা দুর্গ থেকে বেরিয়েছিল, ঠিক তার 1 মাস পরে সে ফিরে এলো। ফেরার পথে অবশ্য উল্লেখযোগ্য কিছু ঘটেনি, কিন্তু সদাশিব বিজাপুর শহর না দেখে ছাড়েনি। কি শহর! চারিদিকে রং বেরঙের মিনার, গম্বুজ, 2তলা 3তলা বাড়ি, রাস্তায় হাতি ঘোড়া, ওমরাদের তানজাম। বাজারে ঢুকলে চোখ ঝলসে যায়। কোথাও ফলের ফুলের দোকান, কোথাও সারি সারি কাপড়ের পট্টি, কোথাও হিরে জহরতের মান্ডি। সদাশিব সেবন্তীর জন্য লাল চুনরি শাড়ি কিনল, রূপোর বালা, রূপোর হাসুলি কিনল,
আর কুঙ্কুর জন্য চুপি চুপি কিনলো একটা সোনার আংটি। আংটি সে লুকিয়ে রেখে দিল, কেউ দেখতে না পায়। বিজাপুরের এক মুসাফিরখানায় রাত কাটিয়ে সে বেরিয়ে পড়ল। এবার বাড়ির রাস্তা। যেতে যেতে সে লক্ষ্য করল গ্রামগুলিতে লোক ফিরে এসেছে। বিজাপুরী সৈন্য যে এ পথ দিয়ে আর ফিরবে না তা সকলে জানতে পেরেছে। একদিন বিকেলবেলা সদাশিব এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তা দিয়ে চলেছে। শুনতে পেল পাশের দিক থেকে মিহি মেলি গলায় কে তাকে ডাকছে, সদাশিব ভাই। সেবন্তী। সেবন্তী রাস্তার ধারে গাছের আড়ালে দাঁড়িয়ে রোজ তার প্রতীক্ষা করে। আজ তাকে দেখেই চিৎকার করে ডাকলো, সদাশিব ভাই, তুমি এত দেরি করলে? আমি ভাবলাম তুমি বুঝি আর এলে না। সদাশিব বলল, তোমার সঙ্গে দেখা না করে ফিরে যাব তা কি হয় সেবন্তী বহিন? যেতে যেতে ভাবছিলাম এইখানে কোথাও তোমার গ্রামটা আছে, কিন্তু ঠিক ঠাহর করতে পারছিলাম না। ভাগ্যিস তুমি ডাকলে। গ্রামের লোক গ্রামে ফিরে এসেছিল। সেবন্তী সদাশিবকে নিয়ে গ্রামে গেল। সকলে তার আদর যত্ন করল। চুনরির শাড়ি আর গয়না পেয়ে সেবন্তী আহ্লাদে আটখানা হয়ে গেল। রাত্রে সদাশিব গ্রামেই রইল। পরদিন ভোরে সকলের কাছে বিদায় নিয়ে সিন্ধু ঘটকের পিঠে চড়ে বেরিয়ে পড়ল। এবার সিধা তোরনা দুর্গ। শিবাজি রাজা, মা জিজাবাই। দুদিন পরে সদাশিব যখন তোরনা দুর্গের সামনে এসে দাঁড়ালো তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। তোরণ খুলে শিবাজি বেরিয়ে এলেন, তার পিছনে দুর্গের সমস্ত লোক। সদাশিব লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে নামল। শিবাজি তার কাঁধে হাত রেখে বলল, কাম ফতেহ। সদাশিব বলল, ফতেহ। শিবাজি সদাশিবকে বুকে জড়িয়ে নিলেন, বললেন, শাবাশ, আজ থেকে তুমি সর্দার সদাশিব। সকলে মিলে দুর্গে ফিরে গেলেন। ছাদের উপর সভা বসল। সকলে চমৎকৃত হয়ে সদাশিবের ভ্রমণ কাহিনী শুনলেন। শাহাজি ছেলেকে হিন্দু রাজ্য স্থাপনের আদেশ দিয়েছেন শুনে সবাই হর্ষধ্বনি করে উঠলেন। মা জিজাবাইয়ের চোখে আনন্দের জ্যোতি ফুটল। সদাশিব হীরের আংটি বার করে জিজাবাইকে দিয়ে বলল, এই নাও মা, এই আংটি মনসাবদার তোমার জন্য পাঠিয়েছেন। আংটি হাতে নিয়ে জিজাবাই চিনতে পারলেন। তার চোখ জলে ভরে উঠল। তিনি সদাশিবের হাত ধরে উঠে দাঁড়ালেন। চোখ মুছে বললেন, সদাশিবকে এবার তোরা ছেড়ে দে। সব তো শুনলি, আর যদি কিছু শুনতে চাস কাল শুনিস। 1 মাস না খেয়ে খেয়ে ওর মুখ এতটুকু হয়ে গেছে। আয় সদাশিব। জিজাবাই সদাশিবের হাত ধরে ছাদ থেকে নিচে নেমে গেলেন। শেষ হলো সদাশিবের দৌড়াদৌড়ি কাণ্ড। এরপরও সদাশিবের অনেক কাণ্ড কারখানা বাকি রয়েছে। শুনতে হলে থাকতে হবে আমার সঙ্গে, আর সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে। সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলকে। তাহলে আজকে আর বিশেষ কিছু বললাম না, আজকের মতন আসছি। টাটা।